এখন এটা খারাপ, আমরা আমরা উপরে দিয়ে ঘুরতেছি, এটা টোটালি খারাপ। ভাই আমরা চিটং থেকে আসছি, আপনারা কোন জায়গা থেকে আসছেন? ও ভাই আমিও চিটং থেকে, ভাই আগ্রাবাদ থেকে। ভাই ভাই সেরকম 110 নিয়ে চলে এসেছেন ভাই, আমাদের সাথে এসএফ নিয়ে আসে নাই ভয়ে, হুন্ডা হর্নেট 2 নিয়ে আসে নাই ভয়ে, ভাই চলে গেছে, আমরা দুজন আসছি পিলিয়ন নিয়ে আবার। হ্যাঁ কি একটা অবস্থা কোন তো ভাই, সাহস লাগে ভাই, রাইট সাহস লাগে ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। আজকে শুক্রবার, আর আজকের গন্তব্য হচ্ছে কেওক্রাডং, বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ চূড়া কেওক্রাডং, বাংলাদেশের বান্দরবন জেলার রুমো উপজেলাতে অবস্থিত। আজকের গন্তব্য হচ্ছে কেওক্রাডং। আর রিসেন্টলি কেওক্রাডং নিয়ে অনেক ভিডিও ভাইরাল হইতেছে যে বাইকাররা যাচ্ছে, কাত হয়ে চিত হয়ে উপর হয়ে পড়তেছে। তো ইনশাল্লাহ আমরাও আজকে যাচ্ছি, দেখি কেওক্রাডং কি আসলেই কতটা ভয়ঙ্কর কেওক্রাডং সেটাই দেখার জন্য যাচ্ছি আর কি ইনশাল্লাহ। আমি একা না, আজকে আমার সাথে যাবে হচ্ছে আমার 64 জেলা ট্যুরের পার্টনার রবিন ভাই। রবিন ভাই নতুন ব্রিজ আছে, আমি যাচ্ছি, বর্তমানে আছি হচ্ছে আখতারুজ্জামান ফ্লাইওভারে। আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নেমে তারপর নতুন ব্রিজের দিকে যাবো আর কি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের যাত্রা এখন শুরু। রবিন ভাই আসতে অবশ্যই একটু লেট করছে, ওর নাকি মেইন গেটের চাবি পায় নাই খুঁজে। যাই হোক সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা রওনা দিয়ে দিলাম। মোটামুটি সকাল হয়ে গেছে, এখন পুরোপুরি সূর্য উঠতেছে আস্তে আস্তে। আর আমরা সাধারণত যখন ট্যুরে যাই তখন নতুন ব্রিজ থেকে শুরু করি এই সাইডের ট্যুরগুলো, বান্দরবন, কক্সবাজার, এইদিকে যখন যাই আমরা নতুন ব্রিজ থেকে শুরু করি। সকাল সকাল নতুন ব্রিজে সত্যি অন্যরকম লাগতেছে। আর চট্টগ্রাম, চিটং কক্সবাজার যে রাস্তাটা আছে সেটা অবশ্যই সকালবেলা সবচেয়ে থেকে ভালো এবং সেফ পাবেন আপনি। যদিও লবণের পানি থাকে কিন্তু তারপরেও রাস্তাটা সেফ থাকে একটু, কারণ গাড়ি কম থাকে, আশেপাশের যে স্থানীয় টেসলা এগুলো কম থাকে আর কি। যাই হোক ইনশাল্লাহ আমরা আস্তে ধীরে যাই। আলহামদুলিল্লাহ আমরা অবশেষে চলে আসলাম সাতকানিয়া, যেটাকে সবাই কেরানীহাটও বলে। এখান থেকে আপনি যদি সোজা চলে যান তাহলে হচ্ছে কক্সবাজার, আর আমরা যাবো হচ্ছে হাতের বামে, সেটা হচ্ছে বান্দরবনের দিকে। এখন বাজতেছে প্রায় 7:30। আমরা বান্দরবন গিয়ে ইনশাল্লাহ নাস্তা করব, এই জন্য কোথাও আমরা ব্রেক দিই নেই। আমাদের মানে প্ল্যানই ছিল যে আমরা চিটং থেকে সোজা টান দিয়ে বান্দরবন যাব, তারপর সেখানে নাস্তা ফ্রেশ ট্রেশ হওয়ার যে কাজটা আমরা সারবো আর কি। নামাই দেন নিচে। ওইদিকে না, ডাইনে নিয়ে যান, হোটেল তো ওইদিকে, রেস্টুরেন্ট ওইদিকে তো ডানে। হ্যাঁ এই জন্য তো আপনার আসছি ভাই, বুঝেন না, একটু এটার মধ্যে না খাবারের মানও ভালো, এটা খারাপ না। কিছু আছে ভাই কে, 8:30 বাজে। আমরা ওই যে আপনার হোটেলে এই সময়টা বেশি লাগছে, সিরিয়াল সিরিয়াল ধরতে ধরতে 5-7 মিনিট। আলহামদুলিল্লাহ আমরা বান্দরবন নাস্তা করি, নাস্তা করে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ওয়াই জংশন। ওয়াই জংশন আগে আর কোথাও বিরতি দেবো না, ওয়াই জংশন গিয়ে তারপর একটা বিরতি দিতে হবে, কারণ এখানে একটা আর্মি চেকপোস্ট আছে, ওই চেকপোস্টে
এই নতুন নিয়ম অনুযায়ী ওখানে আইডি কার্ড দিতে হয় এবং আপনার তথ্য ওখানকার যে ফর্ম আছে ফর্মে লিপিবদ্ধ করতে হয়। তো সেই জন্য ওখানে একটা ব্রেক হবে। তাই আমরা আর কোথাও বান্দরবন থেকে সুজাওয়াই জংশন এর মাঝখানে আর কোথাও ব্রেক দেবো না। সামনে চেকপোস্ট আইডি কার্ড দিতে হবে তো মনে হয়, টান দেন না। এখানে হেলিপ্যাড আছে? আমি তো তারপর খেয়ালই করি নাই তাইলে। মামে চাপান, মামে চাপায় মারেন। যা যাবো, যা যাবো। ও, তাহলে আমরা বাইকে গেছে দেখে না রবিন ভাই? হ্যাঁ হ্যাঁ, বাইকে 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 বামে চাপা টান দেন না। হ্যাঁ, জমাই দইব। তাহলে চাপান, সামনে যে বামে চাপাই আমরা, বাইককে এখানে রাখি, আসেন। না 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 না, সামনে রাখেন না, রাখি আমরা দেই না আইডি কার্ড। কি কি লাগে না, আমরা দুইজন তো, সমস্যা নেই, আমাদের দেওয়া সময় লাগবে না। দাঁড়ান, আমার কার্ডটা দিই। আলহামদুলিল্লাহ, আমরা ওয়াই জংশনের চেকপোস্টে আমাদের দুজনে আইডি কার্ড দিয়ে আসি। তো যিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ছিল উনি বলছে যেহেতু আপনারা দুজন তাহলে আপনারা চলে যান, কারণ এখানে আজকে শুক্রবার বিদায় অনেকগুলো টিম আসছে, ইভেন্ট যেগুলো যারা পরিচালনা করে ট্যুরের বিভিন্ন ইভেন্ট গ্রুপ আসছে, সেই হিসেবে লোকজন বেশি। আমরা দুজন হতে সুবিধা দিয়েছি, আমরা আইডি কার্ড দিছি, দেওয়ার পর আমরা বলছে ঠিক আছে আপনারা চলে যান, আপনাদের আর ওরকম কিছু লাগবে না। তো আইডি কার্ড দিয়ে চলে আসলাম। যাই হোক, এখানে অবশ্য আমি যখন গতবার আসি মানে শুধু বগালেক যাই, তখন আইডি কার্ড দেওয়ার কোনো নিয়ম ছিল না, কিন্তু নতুন একটা নিয়ম করছে আর কি। তো নিয়মটা ভালো আমি মনে করি। এই পার্বত্য অঞ্চলগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী যদি না থাকতো তাহলে হয়তো আমরা এরকম ফ্রিলি ঘুরতে পারতাম না। যাই হোক, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ইনশাল্লাহ রুমা এই যে আর্মি চেকপোস্ট আছে ওইখানে গিয়ে আমরা ফর্ম নেব, তারপর দেখবো কোনো গ্রুপ পাই কিনা। যদি পাই তাহলে আমরা একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে যাব। প্রচুর লোক আজকে, শুক্রবার হওয়াতে লোকের সংখ্যাটা বেশি। প্রচুর, মানে গাড়ি বাইক, আল্লাহ জানে কি হয়, কে করে আর বগালেক। মনে হয় না আজকে থাকতে পারবো আমরা, কিন্তু দেখি পরিস্থিতি কোন দিকে যায়। ওরা সামনে গেছে, সামনে টান দেন। পরিস্থিতি অবস্থা দেখেন আজকে মানুষের, এটা একটা অবস্থা। আমরা যখন রোমা চেকপোস্টে আসি তখন আমরা 6 জন বাইকে পাই। ওনারা খুলনা ছিল, চাঁদপুরে ছিল, 3টা বাইকে 6 জন আর কি। তো সেই হিসাবে ওনাদের সাথে আমরা অ্যাড হয়ে যাই, আমরা 8 জন। আমাদের আগে ওনারা চলে গেছে। ওনারা ওই রুমা বাজারে গিয়ে যে ট্যুরিস্ট এই সেন্টারটা আছে যেখান থেকে আমরা গাইড ভাড়া নেবো, গাইড যে সেন্টারটা আছে ওইখান থেকে গাইড নিয়ে তারপর আমরা যাবো আর কি। আর রোমা যে এই বাংলাদেশ সেনাবাহিনী চেকপোস্টটা আছে, রোমা ট্যুরিস্ট অ্যাসিস্ট যে সেন্টারটা আছে, তো সেই ক্ষেত্রে ওই জায়গা থেকে রোমা বাজার বেশি দূরে না, মাত্র 4 কিলো সব কিছু মিলে। তো আমরা যাচ্ছি এখন রোমার দিকে গাইড নেব। গাইড নিয়ে তারপর ইনশাল্লাহ আমাদের মেইন যাত্রাটা শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, হুজুরগুলা কোথায়, খুঁজেন না, ওনারা কোথায় আছে? পিছায়েন না, পিছায়েন না, লাগিয়ে দেবো পিছাইলে। আমি আপনার পিছে, কি জানে, ওনারাই তো জানে। গাইড রুম তো এদিকেই ছিল, কই যেতেছে? ও আচ্ছা, বাইক পার্কিং এর কথা বলতেছে। হ্যাঁ, আর এদিকে থাকবো, আইন। উজে উজে হুজুর উজে।
আলহামদুলিল্লাহ আমরা রুমা বাজার থেকে গাইড নিলাম। গাইড মানে হচ্ছে আমরা জামা নিলাম আর কি এখান থেকে। ওনাকে আগামী একদিন আমরা জামায়াতের করে নিয়ে আসবো। জামায়াতের করে নিয়ে আসবো কীভাবে আসুন আগে সংক্ষিপ্তভাবে সেটা বলে দিই। জামায়াতের করবো এজন্য উনি যদি একদিন থাকে তাহলে খরচ হচ্ছে ওনার গাইড খরচ ১৬০০ টাকা। এই ১৬০০ টাকায় কিন্তু খরচ শেষ না, ১৬০০ টাকার পরে আরও আছে। আরও যে খরচগুলো সেগুলো বলি, সেটা হচ্ছে আপনি একটা গাইড যখন একদিন থাকবে ওনাকে আপনি ১৬০০ টাকা দেবেন। তারপর যখন উনি দুপুরে, যেমন আমরা আজকে যাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করবো, এই খাবার খরচটা আমাদের ১৯০ টাকা। তারপর হচ্ছে রাতের খাবার খরচটা ২৫০ থেকে ৩৫০ টাকা। তারপর পরদিন সকালের নাস্তা। এখন আপনি হিসাব করেন একটা গাইডের পিছনে কত টাকা খরচ যাচ্ছে। এবং সাথে তো আনুষঙ্গিক থাকবে আরও কিছু, যদি চা খেতে চাই, পান খেতে চাই, বিড়ি সিগারেট খেতে চাই, পানি। না আমরা যেটা করছি সাধারণত গাইডকে রাতের বেলা পানি দিয়ে দিছি, উনি সিগারেট চেয়েছে সিগারেট খাওয়াইছি, পান খাওয়াইছি, তো এই জিনিসগুলো কিন্তু পুরো খরচটা কিন্তু আমাদের বহন করতে হচ্ছে। আর সবথেকে যে এখানে বড় দুঃখের বা কষ্টের বিষয়, যারাই কেউ কোয়াটং যাবেন, বগালেক যাবেন ঘুরতে, তারা ঘুরে এসে বলবেন যে এত সুন্দর রাস্তা করে রাখছে বাংলাদেশ সেনাবাহিনী, সেই জায়গাতে কেন গাইড লাগবে? বা এই প্রশ্নটা সবার মনে থাকবে, কিন্তু কেন গাইড লাগবে সেটা আসলে আমরা জানি না বা আমরা বুঝতেছিও না। আমাদের একটাই সমস্যা, আমরা পর্যটক বা আমরা ঘুরতে পছন্দ করি, আমাদের এই একটা সমস্যার কারণেই আমরা প্রত্যেকটা জায়গাতে এক্সট্রা খরচ হচ্ছে। এত সুন্দর জায়গাতে গাইডের কোনো প্রশ্নই আসে না। সামনের দিকে দেখতে পারবেন যে রাস্তাঘাট বা যে বাংলাদেশের নামে রাস্তাটা করছে কত সুন্দর রাস্তা, সেই জায়গাতে গাইডের নেওয়ার কোনো প্রশ্নই নেই। আমাদের সর্বশেষ চেকিং করা শেষ, মানে চেকপোস্ট যেটাকে বলি, সেটা হচ্ছে রুমা থানাতে। রুমা থানাতে এখানে বাংলাদেশ পুলিশের যে তত্ত্বাবধানে একটা গাইড বই আছে, ওইখানে আপনার প্রত্যেক গাইডের নাম, মোবাইল নাম্বার এবং গাইডকে ওনার, মানে আমরা ট্যুরিস্ট যারা আছি তাদের নাম, মোবাইল নাম্বার এবং হচ্ছে যিনি গাইড ওনার নাম, মোবাইল নাম্বার থাকবে আর কি। আবার যখন আমরা বের হয়ে যাব আগামীকালকে, যখন ইনশাল্লাহ চলে যাব, তখন আবার সেই জায়গাতে সবার স্বাক্ষর অথবা গাইডের স্বাক্ষর লাগবে যে হ্যাঁ আমার সাথে যে ৮ জন বা ১০ জন বা ৬ জন পর্যটক গেছে, ওনারা সুস্থ সবলভাবে ফিরে আসছে, আমরা এখন চলে যাচ্ছি বান্দরবনের দিকে। তো এই জিনিসটা এখানে আপনার এন্ট্রি করতে হবে এবং যাওয়ার দিন আবার এখানে এন্ট্রিটা আউট করতে হবে। এই রুমা থানার সামনের সিস্টেমটা হচ্ছে এই আর কি। আর এখন মূলত আমরা যাচ্ছি বগালেকের উদ্দেশ্যে। বগালেক গিয়ে তারপর যাব হচ্ছে কেওক্রাডং। থাকার জায়গা আছে, আমরা কিন্তু এখন আপনি চাইলে এখানেও থাকতে পারবেন। অবশ্যই এখন মুল্লাইপাড়াতে আমরা থামবো না, সময় দেবো। এখানে রিসোর্ট আছে তো, হচ্ছে বগালেক এবং চাইলে আপনি এখানেও আসার থাকতে দিন পারবেন। আমরা মুল্লাইপাড়াতে সময় দেবো। মুল্লাইপাড়াটা ঠিক আছে, খুবই পরিচ্ছন্ন আগে যান, গ্রাম। আপনার আগে যান, বাংলাদেশের মধ্যে যত পাড়া আছে, গ্রাম আছে, সব থেকে পরিচ্ছন্ন এবং এই ভাই আগে যান, পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হচ্ছে মুল্লাইপাড়া। যান। এই জন্য ওদেরকে আগে দিয়ে দিই, মানুষ ভাই সবাই আগে যান, দাঁড়ায়, একটু সময় কাটায়। আর ওদের আগে বিশেষ দিয়ে দিই, করে হ্যাঁ, আমি পিছে থাকি। বিগত ৬ ঠিক মাস আছে। আগে যখন আমি বগালেক যাই, তখন মুল্লাইপাড়াতে এত দোকানপাট চারপাশে ছিল না, কিন্তু রিসেন্টলি অনেক দোকানপাট বসছে এখানে। হ্যাঁ তো ভাই, সেই হিসাবে জানি না কতটুকু পরিচ্ছন্ন থাকবে গ্রামটা, না আমি সবগুলো আগে দিয়ে দিয়েছি, বুঝছেন। পরিচ্ছন্ন রাখতে আমি পারবে, এখন কারণ পিছে আমরা তো আসলে কি হবে, মুল্লাইপাড়াতে তো দোকানে বসে গেছে, এখন আগে এগুলো ছিল না তো ভাই। সেই হিসাবে যারাই আমার যাবেন সময় তো সবাই ছিল একটু না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, যেন আপনার পরবর্তী রবিন ভাই আজকে থাকবো আমরা, বাল যাওয়ার এই জায়গাটাতে মানে ওরা চলে আসুক, মনে তৃপ্তি নিয়ে আসতে পারে আর কি। গাইড খরচ বাল দেবো, তো ১০০০ আমরা এখন টাকা মুল্লাইপাড়া পার হচ্ছি। মুল্লাইপাড়া পার হওয়ার আজকে পর ভাই ডাল ছুটি পাবো, লইছি একদিন ভাই, সব থাকার ডাল বুঝেন উঠতে না, হবে থাকবো এবং নামতে হবে। যাই বগালেকে তারপর গোসল হচ্ছে করবো ইচ্ছা মতে, বগালেকে সর্বশেষ চাপাবো চুপাবো। হুজুররা মাঝখানে থাকুক, আমি পিছনে থাকি সবার, আমারটা আছে, আমরা আমরা একটু পিছে থাকি। অ্যালার্ম করতেছে আর কি। এটা হলো ডাউনহিল, অনেক নিচে নামতে হয়, টার্নিং আছে। ২ নম্বর ইঞ্জিল ব্রেক, মনে থাকবে। ২ নম্বর ইঞ্জিল ব্রেক, গতি কম দেবেন, গতিতে নামাবেন না। ২ নম্বর গিয়ারে নামবো, ইঞ্জিল ব্রেক। ক্লাস ধরিয়েন না, ক্লাস ধরিয়েন না। টোটালে ক্লাস ধরা হবে না। ডিস ঠিক আছে, ডিস গরম হয়েছে কারো? গরম তো হয়েছে। গরম হলে ব্রেকের সমস্যা হয়ে যায়। এখন ঠিক আছে ব্রেক? ব্রেক ঠিক আছে। তাইলে ওকে, ব্রেক ঠিক থাকলে ওকে। আপনি আমি পিছনে আছি, আমি আপনারা আগে যান, সমস্যা নেই। আচ্ছা ভাই আপনারা আগে যান, আপনারা আগে যান। তবে আমাদের যে গাইড আছে রাহাত ভাই, উনি সবাইকে বলে দিছে আর কি যে কিভাবে নামতে হবে।
তো সেই হিসাবে আমরা ওইভাবেই নামতেছি। আর সাধারণত আমরা যখন ডাউন হিল নামি পাহাড়ে, তখন গিয়ার 1 বা 2 থাকে, আর আপনি ইঞ্জিন ব্রেক ধরে নামবেন, শেষ। ক্লাচ ধরার কোনো প্রয়োজনই নেই। মানে ক্লাচটা ধরলেই সমস্যা, ক্লাচ ধরবেন মানে আপনার বিপদ আর কি, সহজ কথা যেটা। সেই হিসাবে ক্লাচ না ধরে ইঞ্জিন ব্রেক দিয়ে ধীরে 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 নামাটাই সবচেয়ে বেস্ট, কোনো ঝামেলা নাই। আর পাহাড়ে রাইডে কখনো আপনি তাড়াহুড়ো করতে পারবেন না, ধীরে সুস্থ করতে হবে সময় নিয়ে। এটা তো সমতল না, তো সেই হিসাবে এখানে আপনি চাইলেই তাড়াহুড়ো করতে পারবেন না, ধীরে সুস্থে নামতে হবে। ঢালটা কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না ক্যামেরাতে, কিন্তু এটা কিন্তু বিশাল একটা ঢাল, বিশাল। মানে যারা মূলত থানচি, তমাতঙ্গি, সাজেক গেছে তারা বলতে পারবে এই ঢালটা কেমন। আমরা কিন্তু এখনো নামতেছি, ক্লাসে কোনো হাত নাই, ক্লাসে হাত না দিয়ে ইঞ্জিন ব্রেক ধরে ধরে নামতেছি। এই হচ্ছে আসলে পরিস্থিতি। এখন আর একটা ঢাল নামতেছি আমরা, ওই দেখুন উনি 4 জন নিয়ে টানতেছে। আর সর্বনাশ, কেয়ামত। ওকে, এই সেই হচ্ছে ভাইরাল জায়গাটা মূলত। এখন আবার আমরা উপর উঠবো, এখন হচ্ছে আমাদের উপর উঠার পালা। হ্যাঁ, উঠেন উঠেন। হুম হুম। নষ্ট হয়ে পড়ে রয়েছে, কেমন জায়গায় নষ্ট হয়েছে চিন্তা কর, আর জায়গা পাইলো না নষ্ট হওয়ার জন্য। আমরা এখন খাড়া উঠতেছি উপরে, মানে কাটা পাহাড় যেটাকে বলে, মূলত কাটা পাহাড়। আমরা এখন কাটা পাহাড়ে উঠতেছি। আমাদের যে 2 ভাই আছে ওনাদেরকে আগে দিয়ে দিছি, যারা আসছে আর কি খুলনা থেকে। আর সামনে হচ্ছে রবিন ভাই, আমি পিছনে। এই আর এই হচ্ছে সেই বিখ্যাত কাটা পাহাড়। এই হচ্ছে বিখ্যাত কাটা পাহাড়। হ্যাঁ হ্যাঁ, আমরা তো চলে আসছি অলরেডি বগালেক, এর নিচে বগালেক। আমরা এইমাত্র পিছনে কাটা পাহাড় ফেলে আসলাম, মানে বগালেকের কাটা পাহাড়। আসেন, বগালেকের কাটা পাহাড়, আর এই হচ্ছে বগালেক। আলহামদুলিল্লাহ, এই নিয়ে 2 বার আসলাম 2025 সালের মধ্যে। বগালেকে 2 বার আসলাম এই নিয়ে। এই যে বগালেক, এটাই বগালেক। আসলে উপরওয়ালার এক নিদর্শন এটা, যে এত বড় 1200 ফিট 1300 ফিট উপরে পাহাড়ের মধ্যে একটা লেক, তাই না? এটা খুবই আশ্চর্য একটা বিষয়। ছায়া পাবো কোন, ছায়াতে দাঁড়াই। আমাদের এখন মিশন হচ্ছে কেওক্রাডং, ইনশাল্লাহ। আমি বগালেক পর্যন্ত আসছিলাম সর্বশেষ, আর এখন হচ্ছে কেওক্রাডং। দেখি ইনশাল্লাহ কতক্ষণ লাগে। আমাদের সাথে যে ভাইয়েরা আসছে মূলত খুলনা থেকে, তারপর হচ্ছে আরেকজন কোন জায়গা থেকে আসছে, চাঁদপুর থেকে, ফরিদপুর। তো ওনারা আসলে একটু ভয় পাচ্ছে আর কি, যে ভাই এতটুকু খাড়া পাহাড় উঠছি, আরো খাড়া আছে নাকি। তো আমাদের যিনি গাইড আছে উনি বলতেছে জি ভাই আরো খাড়া আছে, তবে ভয় পাওয়ার কিছু কারণ নেই, আপনি সেম এভাবে যদি রাইড করে যান তাহলে যেতে পারবেন। তো মাঝখানে আমি বলছিলাম যে ওনাদের যাওয়া দরকার নেই, রবিন ভাই বললো যে না চলেন, যেতে পারবে।
সমস্যা নাই, আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি আর কি, আমাদের আজকের টিমের পরিস্থিতি। আমাদের পুরো টিম 8 জনের একটা টিম, 8 জনের জন্য হচ্ছে একজন গাইড। তো আমরা এখন যাচ্ছি, আর সবার সামনে হচ্ছে আমাদের সানি লিওন, রবিন ভাই আছে, আমি আছি সবার শেষে, যেহেতু আমরা দুজন কমিউনিকেটর কানেক্ট করা আছি, সেই ক্ষেত্রে আমরা দুজন শেষে আছে আর কি। আমি শেষে, যেন কিছু না হোক, আল্লাহ তাআলা কিছু না ঘটাক, যেন আমরা বলতে পারি একজন আর একজন। এই হচ্ছে পরিস্থিতি। যাই হোক, আস্তে আস্তে শুরু। এই রাস্তাটা হচ্ছে জীবনের প্রথম, এর আগে আসি নাই কখনো, জীবনের প্রথম এই রাস্তা দিয়ে উঠতেছি। হয়তো ইনশাল্লাহ আগামীতে আরও আসা হবে। যাই হোক, এখন মনে হয় খাড়া ডাল, আমাদের গাইড সাহেব কিছু বলবে আশা করি। আমি উঠবো আগে? আচ্ছা, আমি আমি পরে উঠি, আপনারা উঠেন। যান, ইনশাল্লাহ একে দিয়ে দেন, কিছু হবে না। ক্লাস 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 ধরিয়েন না, ইনশাল্লাহ যান। আসলে একটু ভয় পাচ্ছ না, কিছু কিছু করার না, কারণ ওনারা তো আগে আসে নাই কখনো, এই জন্য আর কি। যেটা ভয় পাইছি। আচ্ছা, উঠেন উঠেন, রহিম ভাই উঠেন, ওরা উঠতেছে। আসলে সমস্যাই, ওনারা তো কখনো আসে নাই, এই হচ্ছে আর কি সমস্যা। আল্লাহ লাগে, আমি উঠি এখন। এসব জায়গাতে দাঁড়ানো ঠিক না, দাঁড়াইলেই রিক্স, এই সকল জায়গাতে দাঁড়াইলেই রিক্স। কি অবস্থা নীলপরি, বলো? পরিমণি, পরিমণি উঠে যাবে, কিছু হবে না ইনশাল্লাহ। আসেন, আস্তে আস্তে আসেন। ওই ক্লাস ধরে ফেলছে, ক্লাস ধরে ফেলছে। ক্লাসটা ধরছেন কেন আপনি ওঠার সময়? কি বলেন? হর্নের তো ভাফা করে উঠবো, আমি হর্নেট ইউজ করছি না। এই যে বগাল একটা দেখেন, এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে বগাল। তাইলে থাক, তাইলে থাক। ভাই এটা সমতল মনে করে এক ভাই থাইমা গেছে এখানে, এসএফ। এখন দেখি তুলে ফেলতে পারি কিনা, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আসেন, আপনি ধরেন তাহলেই হবে। হ্যাঁ ইনশাল্লাহ ধরেন, একটু ধরছেন তো? আচ্ছা, আমি স্টার্ট দিয়ে নেই। ছেড়ে দেন, ছেড়ে দেন। এখন সবথেকে যে বড় সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সাথে যে ভাইয়েরা ফরিদপুর থেকে আসছে ওনারা চলে গেছে কেওড়াঙ্গার উদ্দেশ্যে, আর আমরা 4টা বাইক এখানে আটকে আছি, আমি, রবিন ভাই আর যে ভাইয়েরা খুলনা থেকে আসছে, একটা হর্নেট 2, একটা এসএফ। আচ্ছা, সমস্যা হচ্ছে এখন ওনারা যাবে না, আর ওনারা ভীষণ ভয় পেয়ে গেছে, ওনারা যাবে না। আর ওনাদের সর্বশেষ রিকোয়েস্ট হচ্ছে ওনাদের বাইকগুলো আমরা নিচে নামায় দেওয়ার জন্য, মানে বগালেক পর্যন্ত আমরা এখান থেকে নামায় দেওয়ার জন্য। আমরা বর্তমানে আছি হচ্ছে বগালেকের যে প্রথম ঢালটা আছে উপরে ওঠার, বগালেক থেকে করং যাওয়ার জন্য, সেই জায়গাতে আছি। তো কি আর করার, কিছু করার নেই, আমরা আমাদের গাইড সহ এবং ওনারা 2জন থাকবে, ওনাদের একজনকে নিয়ে আমরা এখন নিচে নেমে যাব, বাইকগুলো রেখে আসবো নিচে। নিচে নেমে আমরা ওইখান থেকে একটা বাইক ভাড়া করে তারপর আবার এদিকে আসবো আর কি। এদিকে এসে তারপর আবার আমাদের বাইক নিয়ে
আমরা হয়তো বকালে যাবো, নয়তো কেওক্রাডং, যে কোনো একটা সিদ্ধান্ত নেব। আগে আমরা ওনাদের বাইকগুলো নামিয়ে দিয়ে নিচে, তারপর হচ্ছে এই পরবর্তী সিদ্ধান্ত হবে আর কি আমরা কী করবো। কারণ ওনাদের জন্য আমরা পিছিয়ে গেছি মোটামুটি 2 ঘন্টা বা 1 ঘন্টা সময়ের মতো আমরা পিছিয়ে আছি। এখন বুঝতেছি না কী করবো। এই মানুষগুলো বিপদে পড়ছে, যেহেতু ওনাদের তো আর এই জায়গাতে এভাবে ফেলে যেতে পারি না। তো সেই হিসেবে আমি আর রবিন ভাই সিদ্ধান্ত নিলাম যে ওনাদের বাইকটা নিচে নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে তারপর ইনশাল্লাহ আমরা থাকবো নাকি চলে যাব, কী করবো সিদ্ধান্ত নেব। আলহামদুলিল্লাহ আমরা অবশেষে আসলাম বগালেকে, ওনাদের বাইকগুলো নিয়ে নিচে নামলাম। এখন হচ্ছে আমাদের মানে কীভাবে যাবো উপরে, কারণ আমাদের বাইকগুলো আমরা উপরে রেখে আসছি এবং 2 জন আছে ওনারা, আর আমাদের গাইড সহ রাহাত ভাই সহ রেখে আসছি। এখন উপরে গিয়ে সিদ্ধান্ত নেব আমরা কী করব, আসলে কি বগালেক থাকবো নাকি কেওক্রাডং উদ্দেশ্যে রওনা দেবো। আর আজকে বগালেক ফুল বুক, কোথাও একটা রুমও খালি নাই, সেক্ষেত্রে এখানে আমরা থাকতে পারবো না আজকে। ডিম, এটা কি আলু ভর্তা? ডিম, আলু ভর্তা, সবজি, সবজি, ডাল, ডাল, ভাত আনলিমিটেড। ভাত আনলিমিটেড। আমরা বগালেকে খাওয়া দাওয়া করলাম, গোসল করলাম, আর এখন ইনশাল্লাহ উদ্দেশ্য হচ্ছে আমাদের কেওক্রাডং। আমাদের পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে গেছে। ওই আসলে বাইদের জন্য কিছু করার নাই, সমস্যা মানুষের থাকতেই পারে, এই আর কি পরিস্থিতি। ইনশাল্লাহ যাবো আস্তে আস্তে, কেওক্রাডং যাই, গিয়ে যদি কেওক্রাডং রুম পাই আমরা কেওক্রাডং থাকবো, আর যদি কেওক্রাডং রুম না পাই তাহলে হয়তো আমরা চলে যাব মুনলাই, নয়তো আমরা মুনলাই পাড়া থাকার ইচ্ছা আছে। যদি এরকম থাকে ক্যাপাসিটি থাকার তাহলে থাকবো, আর নয়তো চলে যাবো ইনশাল্লাহ। এই সেই ঢাল, যে ঢালে আমাদের ওই বাইরে উঠতে পারে না, এইখান থেকে আমরা ফিরে যাই আর কি। আর আমরা উপর পর্যন্ত উঠছিলাম, ওনাদেরকে উপরে ওঠার পর ওনারা নেমে যায়। যাই হোক ইনশাল্লাহ আমরা যাই আস্তে ধীরে, আমাদের তো তাড়াহুড়ো দরকার নাই। খাড়া আছে যথেষ্ট পরিমাণ, ভালো খাড়া, যেটা আসলে না আসে কেউ সেটা বুঝতে পারবে না। আর খাড়ার যে ধরনটা, যারা সাজেক, তারপর হচ্ছে থানচি, তমটুঙ্গি, এই রাস্তাগুলো ঘুরে আসছে, তাদের জন্য কোনো ব্যাপারই না। তাদের জন্য এই খাড়াটা কোনো ব্যাপার না। যারা নতুন আসে, যেমন আজকে যে আমাদের সাথে যারা ছিল, যে 2 ভাইরা খুলনা থেকে আসছে, তাই না, ওনাদের জন্য এটা সমস্যাই। কিন্তু যারা আমাদের সাথে, আমরা যারা রেগুলার মূলত পার্বত্য চট্টগ্রাম ঘোরাফেরা করি, তাদের জন্য আবার ইনশাল্লাহ এটা কোনো সমস্যা না। বাকির উপরওয়ালার ইচ্ছা, ধীরে সুস্থে আমরা উঠবো, আমাদের কোনো তাড়াহুড়ো দরকার নাই। আমি আগে চলে আসছি, রবিন ভাই এখন আমার পিছনে আছে। যারা মূলত উঠার এবং নামার কৌশলটা জানে না পাহাড়ে, এই আপনার হিল রোডে যারা, হিল ট্যাক্সি যারা রাইড করতে আসে, আপনি যদি উঠা এবং নামার যদি কৌশলটা না জানেন, সেটার জন্য কিন্তু আপনি সমস্যায় পড়তে হবে। যেটা মূলত যারা নতুন রাইডার আছে অনেকই সমস্যা করে। এবং গিয়ারটা কুইক শিফট করতে হয়। আপনি যদি পাহাড়ে যদি গিয়ারটা কুইক শিফট করতে না পারেন তাহলে কিন্তু হবে না, আপনি বিপদে পড়ে যাবেন। এই জায়গাতে অনেকে মাইর খায়, বা এই জায়গাটাতে অনেকে ভুল করে ফেলে আর কি, যে গিয়ারটা কুইক শিফট করতে পারে না। আপনি যখন পাহাড়ে রাইড করতে আসবেন তখন আপনার গিয়ারটা কুইক শিফট করার মতো আপনার দক্ষতা থাকতে হবে। আপনার যদি এই দক্ষতা না থাকে তাহলে ভাই আপনি পাহাড়ে এসে বিপদে পড়বেন। আর সব সময় ইঞ্জিন ব্রেক ধরে চলতে হবে। আপনি নামার সময় 100% ইঞ্জিন ব্রেক ধরতে হবে, 100%, এটা কোনো মিস নাই। গিয়ারটা 1 বা 2 থাকবে, আপনি ইঞ্জিন ব্রেক ধরে নেমে যাবেন। উঠতেছেন, গিয়ারটা 1 বা 2 থাকবে, পর্যাপ্ত আপনি থ্রটল দিবেন, দেখবেন গাড়ি কিভাবে নিজে নিজে উঠে যায়, গাড়ি আপনাকে তুলে ফেলবে। আপনি তো জাস্ট শুধু বসে থাকবেন, গাড়ি আপনাকে তুলে ফেলবে। কিন্তু এই জায়গাটাতে তো আমরা অনেকে আসলে মিস্টেকগুলো করে ফেলি, যারা পারি না তারা করে ফেলি আর কি। আচ্ছা, রবিন আসুক, আমি এখানে দাঁড়াই, রবিন আসলে ভালো হবে, দিয়ে আমি দাঁড়াই। এখন এটা খাড়া, আমরা উপরে দিয়ে ঘুরতেছি, এটা টোটালি খাড়া।
আমরা উপরে উঠতেছি। কেওক্রাডং দেখলাম মাত্র আর 1 কিলোমিটার। মানে এদিকে না আসলে ওই যে কেওক্রাডং এর চূড়া দেখা যাচ্ছে, ওই যে হোটেল, তারপর এই যে রিসোর্ট গুলো আছে ওইগুলা দেখা যাচ্ছে। ওই যে কেওক্রাডং ওনারা কি নিয়ে চলে আসছে, ঢাকা থেকে চলে আসছে। ওরে বাইরে ভাই ঢাকা থেকে আসছেন? অসাম সিসি কোনো লিমিট না ভাই, মনে সাহস, আপনার ইচ্ছা শক্তিটা হচ্ছে সব থেকে বড়। ওনারা হুন্ডা নিয়ে চলে আসছে, হুন্ডা এসপি ভাবা যায়? ওইটা আগের মডেলটা 125 সিসি নিয়ে চলে আসছে। মনোবল আর সাহসটাই সবচেয়ে বড় জিনিস। আমরা চলে আসছি আল্লাহ করে কেওক্রাডং। যে কেওক্রাডং নিয়ে এত হাইপ হলো, এত কিছু হলো, এগুলা নিয়ে চলে আসছি কেওক্রাডং আমরা। মানুষ উল্টাই যা, পাল্টাই যা, পইরা যা, ছিড়া যা। ও ভাই দারুন 125 সিসি নিয়ে চলে আসছে ওনারা, ভাববা যায়। মানে ভালোই লাগতেছে আমার কাছে। সেরকম ভাই, অসাম ভাই, 125 সিসি মানে 10 মানুষের মনোবল সাহস দেখছেন? অসাধারণ ভাই। আসলে সিসি কোনো লিমিটই না, চলে আসলাম তো কেওক্রাডং। এটা না সেই কেওক্রাডং, এটা না যেই কেওক্রাডং আসতে আসতে সবাই উল্টায়া পাল্টায়া চিল্টায়া পড়তো। কেওক্রাডং রে ভাই, আমরা চিটং থেকে আসছি। আপনারা কোন জায়গা থেকে আসছেন? ও ভাই আমিও চিটং থেকে ভাই, আগ্রাবাদ থেকে ভাই। ভাই সেরকম 110 নিয়ে চলে আসেন ভাই, আমাদের সাথে এসএফ নিয়ে আসে নাই ভয়ে, হুন্ডা হর্নেট 2 নিয়ে আসে নাই ভয়ে ভাই, চলে গেছে। আমরা দুজন আসছি পিলিয়ন নিয়ে আবার। হ্যাঁ কি একটা অবস্থা কোন তো ভাই, সাহস লাগে ভাই, রাইট, সাহস লাগে ভাই। মনে শক্তি বড় শক্তি ভাই। আরে ভাই চলে গেছে আমাদের সাথে দুইজন এসএফ আর হুন্ডা হর্নেট 2 নিয়ে আসছিল, চলে গেছে ডরে, ওরা উঠেই নাই উপরে। ওরা এই যে প্রথম ঢালটা আছে না আপনার বগালেগের উপরে, ওইটা কাই দিয়ে পড়ে গেছে, পরে নামাই দিছি গাড়ি আমরা। হ্যাঁ বয়ে কিরে রবিন গেল কই? এটা 0 পয়েন্ট সিরিয়ালি পাবো না। এই হচ্ছে আমাদের কেওক্রাডং রুম। এখানে সাধারণত 3 জন থাকতে পারে, পার হেড ওনারা 300 করে নেয়, কিন্তু আজকে শুক্রবার বিদায় সেই হিসাবে আমাদের কাছ থেকে 2 জনের কাছ থেকে 1000 টাকা নিয়েছে। যাই হোক আমাদের রুম থেকে হচ্ছে এটার ভিউটা, এর নিচে কিন্তু দার্জিলিং পাড়া। তো মোটামুটি এগুলোই কেওক্রাডং যখন আসবেন আপনি তখন ডালা বিছনা করে এরকম নিচে থাকতে হবে। এখানে কোনো 5 স্টার হোটেল নাই। কেওক্রাডংয়ে সব থেকে বেশি প্যারা লাগছে আমার খাবার হোটেলটা। এইখানে একটা মাত্র খাবার হোটেল, আর যেহেতু আজকে শুক্রবার সেই হিসাবে প্রচুর মানুষ। মানে আমরা গ্রাম্য ভাষায় জেফত বলি আর কি। এই জেফতের মতো চেয়ারের পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, যে কে কখন উঠবে তখন খেতে হবে। তো যাই হোক আমাদের গাইড রাহাত ভাই খুব ভালো একটা ব্যবস্থা করে দিয়েছে। ওনাদের যে রিসিপশন আছে, মানে যেখান থেকে ওনারা এই এই ওনাদের কার্যক্রমটা পরিচালনা করে, হোটেল কর্তৃপক্ষ, ওইখানেই আমরা বসে পড়ি। যেহেতু আমরা 2 জন, আমি আর রবিন ভাই বসে পড়ি খাওয়া দাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে আপনি চাইলে এখান থেকে এই আদিবাসীদের কিছু কিনতে পারেন। বিশেষ করে এখানে চাদর আর মাফলারটি ভালো লাগছে আমার কাছে। এছাড়া ওইরকম এখানে কেনার মতো কিছুই নাই। শুভ সকাল সবাইকে কেওক্রাডং থেকে। সূর্য প্রায় উঠে গেছে, চারপাশটায় লাল হয়ে আছে, আর সবাই এখন কেওক্রাডং যে উঁচু পাহাড়টা আছে, মানে ভিউ পয়েন্ট যেটা কথা, সবাই এখানে আনাচে কানাচে যে যার মতো ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আমরা অবশ্য থাকবো না ইনশাল্লাহ, আমরা এখন চলে যাবো চিটংয়ের উদ্দেশ্যে, রওনা দেবো ইনশাল্লাহ। আমাদের কেওক্রাডং ট্যুরটা আজকে এইখানেই সমাপ্তি হচ্ছে। ইনশাল্লাহ যদি ভবিষ্যতে আরও সময় সুযোগ করতে পারি তাহলে আসবো আবার, অবশ্যই আসবো, কারণ কেওক্রাডং দেখার মতো একটা জায়গা। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, এবং দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।